নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গিরিকা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সারাদিন পরিশ্রমের পর গৃহে ফিরে জলযোগান্তে দক্ষিণের বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে গোষ্ঠবিহারী মিত্র মুখে গড়গড়ার নলটা দিয়েছেন। এমন সময় স্ত্রী মন্দাকিনী উপস্থিত হয়ে বললেন, একটা কথা আছে। পাটের দালালি করে গোষ্ঠবিহারী যে অর্থ সঞ্চয় করেছেন তাতে একটা বড় জমিদারি কিনে রাজা বাহাদুর খেতাবের ব্যবস্থা করা যেতে পারে। স্ত্রী মন্দাকিনী আধুনিক চলনের নারী। পুত্রকন্যার উচ্চশিক্ষার দিকে তার প্রখর দৃষ্টি। গোষ্ঠবিহারীর 2 পুত্র, 1 কন্যা। জ্যেষ্ঠ প্রভাতনাথ গ্লাসগোয় ইঞ্জিনিয়ারিং পড়ছে। কনিষ্ঠ প্রদোষনাথ হেয়ার স্কুলে ম্যাট্রিক ক্লাসে এবং কন্যা মণিমালা বেথুন কলেজে 3rd ক্লাসে পড়ে। স্ত্রীর কথা শুনে গোষ্ঠবিহারী বুঝলেন কথা মানে অনুরোধ। বললেন, কি কথা বলো। একটু চিত্তদ্রাবক হাসি হেসে মন্দাকিনী বললেন, মনির ম্যাট্রিক দেবার তো আর বছর 3 রইল। তার পড়ার একটু ভালো ব্যবস্থা না করলে ভালো করে পাশ করবে কেমন করে? মনির স্কুলের একটি টিচারকে দিয়ে আমি একটি মেয়ে জোগাড় করেছি। মেয়েটি প্রাইভেটে বিয়ে দেবে। ভারী চমৎকার মেয়ে। রূপে যেমন লক্ষ্মী প্রতিমা, কথাবার্তা তেমনই মিষ্টি। দেখবে? বাড়িতে আনিয়েছ নাকি? আনিয়েছি। গড়গড়ায় 2 লম্বা লম্বা টান দিয়ে গোষ্ঠবিহারী বললেন, মাইনে কত দিতে হবে? মন্দাকিনী বললেন, যোগ্যতা হিসেবে সে এমন কিছুই নয়। খাওয়া থাকার মাসে মাসে 20 টাকা হাত খরচ। চক্ষু বিস্ফারিত করে গোষ্ঠবিহারী বললেন, থাকা? সে আমাদের বাড়িতে থাকবেও নাকি? থাকাটাই তো তার সবচেয়ে বেশি দরকার। মামার বাড়ি থেকে লেখাপড়া করতো। মামা কিছুদিন হলো মারা যাওয়ায় কলকাতার পাট উঠে গেছে। আত্মীয় বলতে আছে এক দূর সম্পর্কের জ্যাঠা। তিনি জবাব দিয়েছেন আশ্রয় দিতে পারবেন না। বোধহয় পাছে বিয়ের খরচ ঘাড়ে পড়ে সেই ভয়ে। কোনো ভদ্র পরিবারে আশ্রয়ই তার সবচেয়ে বেশি দরকার। গোষ্ঠবিহারী আর কিছু না বলে গড়গড়ায় আবার বড় বড় টান দিতে লাগলেন। লক্ষণ শুভ অনুমান করে মন্দাকিনী মেয়েটিকে এনে হাজির করলেন। নত হয়ে গোষ্ঠবিহারীর পদধূলি গ্রহণ করে মেয়েটি যখন সোজা হয়ে দাঁড়াল, তার কমনীয় মূর্তির অপরিসীম মাধুর্যে গোষ্ঠবিহারীর চিত্ত দীপ্ত হয়ে উঠল। তোমার নাম কি মা? সুমিষ্ট কণ্ঠে মেয়েটি বললে, গিরিকা, গিরিকা বসু। গোষ্ঠবিহারী মনে মনে বললেন, গিরিকা না হয়ে গিরিজা হলে মনে হতো উমাই বুঝি ঘরে এলো। মুখে বললেন, আচ্ছা মা, তুমি মণিকে পড়াবে। স্থির হয়ে গেল পরদিন জিনিসপত্র নিয়ে গিরিকা আসবে। সন্ধ্যার পর প্রদোষ বাড়ি ফিরতেই মণিমালা তার কাছে উপস্থিত হয়ে বললে, শুনেছ ছোটদা, আমার টিচার আমাদের বাড়িতেই থাকবেন। একটু আগে এসেছিলেন। কাল একেবারে জিনিসপত্র নিয়ে আসবেন। নাম কি জানো? গিরিকা, গিরিকা বসু। অবহেলা ভরে প্রদোষ বললে, গিরিকা আবার মেয়ে মানুষের নাম হয়? যা তা। চক্ষু বিস্ফারিত করে মণিমালা বললে, যা তা কি গো, বেশ মিষ্টি নাম। প্রদোষ বললে, একটুও মিষ্টি নয়, বিশ্রী। তাহলে দেশের মধ্যে গিরিডিও খুব মিষ্টি নাম বলে হেসে উঠল। অপ্রস্তুত হয়ে মণিমালা বললে, মিষ্টি তো।
মধুপুরের চেয়েও মিষ্টি। আর তর্ক চলল না। মুখ অত্যন্ত গম্ভীর করে মণিমালা বললে, খবরদার ছোটদা, গিরিকা দিদির কাছে গিরিডির নাম মুখে এনো না। উৎফুল্ল নেত্রে প্রদোষ বললে, মুখে আনবো না? খুব আনবো। বলবো গিরিকা বসুর বাড়ি গিরিডি নগরী। চললুম আমি মাকে বলতে। বলে মণিমালা সক্রোধে প্রস্থান করলে। 5 মিনিট পরে প্রদোষ চেঁচিয়ে উঠল, ইঁদুর ইঁদুর, নেংটি ইঁদুর, গিরিকা মানে নেংটি ইঁদুর। দূর থেকে প্রদোষের হাতে একটা মোটা অভিধান দেখে মণিমালা আরক্ত মুখে ছুটে এলো। কখনো নয়, এই দেখ। প্রদোষের তর্জনীর উপরে লেখা পাঠ করে মণিমালার মুখ পাংশু হয়ে গেল। সত্যি গিরিকা মানে নেংটি ইঁদুর? পর মুহূর্তেই সে চেঁচিয়ে উঠল, হাত সরাও, দেখব নিচে কি লেখা আছে। শক্ত করে অভিধানের উপর হাত চেপে রেখে প্রদোষ বললে, এই তো নেংটি ইঁদুর। খপ করে প্রদোষের হাত থেকে অভিধানখানা টেনে নিয়ে লুকোনো অংশ পড়ে মণিমালা বলে উঠল, তবে তবে আবার কি, নেংটি ইঁদুরও তো হয়। নেংটি ইঁদুরের কথাও তুমি গিরিকা দিদিকে বলবে নাকি? বলবো না, বলবো গিরিকা বসুর ঘর গিরিডি বিবর, বিবর মানে গর্ত। রুষ্ট মুখে মণিমালা বললে, জানি, কিন্তু দেখো ছোটদা, তুমি যদি গিরিকা দিদির কাছে গিরিডি কিংবা ইঁদুরের নাম মুখে আনো, তাহলে আর যদি কখনো তোমার পিঠ চুলকে দিই। এ দণ্ডটা প্রদোষের পক্ষে সত্যই গুরুদণ্ড। বললে, আচ্ছা, আজ যদি 1/2 ঘন্টা পিঠ চুলকে দিস তাহলে বলবো না, কিন্তু পাকা 1/2 ঘন্টা ঘড়ি ধরে। মণিমালা স্বীকৃত হল। বললে, ছোটদা, তুমিও গিরিকা দিদির কাছে একটু একটু পড়ো না। বিস্ময়ে প্রদোষ আকাশ থেকে পড়ে বললে, মেয়ে মানুষের কাছে আমি পড়ব কি রে? মেয়ে মানুষ কি, বিয়ে পড়েন। কথাটা শুনে প্রদোষ একটু দমে গেল। পর মুহূর্তেই জোর করে বললে, পড়ুক বিয়ে, ও মেয়ে মানুষের বিয়ে। বিস্মিত হয়ে মণিমালা বললে, বিয়ে আবার মেয়ে মানুষের বেটা ছেলের কি? বিজ্ঞভাবে প্রদোষ বললে, মেয়ে মানুষের বিয়ে সহজ হয়। আচ্ছা, তুই তো 3rd ক্লাসে পড়িস, বল দেখি, ইট ইজ টু হট টুডে এর কারেক্ট ইংরেজি কি হবে? মণিমালা মৃদু মৃদু হাসতে লাগল। বললে, এ তো এক্ষুনি আমি বলে দিতে পারি ছোটদা, কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট বিজনেস টু ডু এর কারেক্ট ইংরেজি কি, তুমি কি বলবে বলো দেখি? জিজ্ঞাসা করলে যে সবিশেষ বিপদ, তাতে প্রদোষের সন্দেহ ছিল না। বললে, তোর তো বড় আস্পর্ধা বেড়েছে দেখছি, তুই আমাকে জিজ্ঞাসা করিস। সহাস্য মুখে মণিমালা বললে, আচ্ছা, জিজ্ঞাসা করব না। পরদিন স্কুল থেকে এসে বই রাখতে গিয়ে প্রদোষ দেখলে তার পড়বার ঘরের চেয়ারের উপর বসে টেবিলের উপর হেলান দিয়ে গিরিকা জানলার দিকে একদৃষ্টে চেয়ে আছে। তার মুখের বাঁ দিকের মাত্র আধখানা দেখা যাচ্ছে, কিন্তু তারই শক্তি কত! 1 পা চৌকাঠের ভিতরে আর 1 পা চৌকাঠের বাইরে রেখে প্রদোষ থমকে দাঁড়াল। একটু যা পায়ের শব্দ হয়েছিল, তাইতে গিরিকা ফিরে দেখলে একটি 16-17 বছরের লম্বা ছিপছিপে সুশ্রী শ্যামবর্ণ ছেলে হাতে একগোছা বই নিয়ে দাঁড়িয়ে। চোখাচোখি হতেই প্রদোষের মুখ লাল হয়ে উঠল। মৃদু হেসে গিরিকা বললে, ঘরখানি অধিকার করে বসেছি, বড় অসুবিধা হবে না? একটু বিমূঢ়ভাবে স্খলিত কণ্ঠে প্রদোষ বললে, না, এমন কি আর। গিরিকা বললে, হলে উপায় বা কি? আশ্রয় যখন দিয়েছ, তখন কষ্ট সহ্য করতেই হবে। প্রদোষের মুখ লাল হয়ে উঠল। বললে, না না, কষ্ট কি? গিরিকা বললে,
দোরগোড়ায় দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসে বসো না। বাড়ির সকলেরই সঙ্গে আলাপ হয়েছে, খালি তোমাকেই এ পর্যন্ত দেখিনি। তোমার কথা কিন্তু অনেক শুনেছি মণিমালার কাছে। ঘরে এসো। মোটের উপর সমস্ত ব্যাপারটায় প্রদোষের ভারী সংকোচ বোধ হচ্ছিল, কিন্তু এ আহ্বান প্রত্যাখ্যানও করতে পারলে না। ঘরে প্রবেশ করে একখানা চেয়ার একটু দূরে টেনে নিয়ে বসল। গিরিকা আর কোনো কথা না বলে চুপ করে বসে রইল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট কেটে গেল, টু শব্দটি নেই। প্রদোষ বিস্ময়ে অধীর হয়ে মনে মনে বলতে লাগল, আচ্ছা লোক যা হোক, ঘরে ডেকে এনে চুপ করে বসে রইলেন। এরকম চুপ করে কতক্ষণ বসে থাকা যায়? তারপর হঠাৎ তার মনে হলো, প্রতিবারে গিরিকায় যে কথা আরম্ভ করবে তারই বা কি মানে আছে? সেও তো আরম্ভ করতে পারে, বিশেষত তাদেরই গৃহে, এমনকি তারই ঘরে গিরিকা যখন অতিথি। একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে সে বলল, তুমি আজ দুপুরবেলা এলে? ফিরে তাকিয়ে গিরিকা বললে, হ্যাঁ। সমস্ত মুখখানা তার কৌতুকের মিষ্ট হাস্যে উদ্ভাসিত হয়ে উঠল, ঠিক যেন সন্ধ্যা শ্যামল ফুলবাগানের উপর অকস্মাৎ এক ঝলক সার্চলাইটের আলো এসে পড়ল। প্রদোষের অসংকোচ তুমি সম্বোধন এতই তার মিষ্টি লেগেছিল। ঘরের একপাশে একটা খাট পেতে তার উপর গিরিকার শয্যা রচিত হয়েছিল। খাটের দিকে দৃষ্টিপাত করে প্রদোষ বললে, এই ঘরেই রাত্রে শোবে? স্মিত মুখে গিরিকা বললে, হ্যাঁ। বিয়ে দেবে এবার? হেসে ফেললে গিরিকা, বললে, হ্যাঁ, কিন্তু সেসব কথা আমাকে জিজ্ঞাসা করছো কেন, যার উত্তর তুমি নিজেই জানো? এমন কথা জিজ্ঞাসা করো যার উত্তরে নতুন কথা শুনতে পাবে। লজ্জিত হয়ে প্রদোষ শুধু একটু হাসলে, কিছু বললে না। একটু পরেই সে যাবার জন্য উঠে দাঁড়ালো। গিরিকা বললে, এরই মধ্যে চললে? আর একটু বসবে না? প্রদোষ বললে, মুখ হাত ধুয়ে জল টল খেয়ে আবার না হয় আসবো এখন। ব্যস্ত হয়ে গিরিকা বললে, ও মা, সত্যি, সে কথা আমার একেবারেই খেয়াল হয়নি। যাও যাও, শিগগির যাও। বইগুলো হাতে তুলে নিয়ে প্রদোষ গমনোদ্যত হল। তারপর কি মনে করে পিছন ফিরে গিরিকার দিকে তাকিয়ে বললে, বইগুলো খানিকক্ষণের জন্য এখানে রাখলে কোনো অসুবিধা হবে? বোধহয় মনের গোপনে মতলব ছিল আর একবার গিরিকার ঘরে আসবার পথ রেখে যাওয়া। গিরিকা বললে, খানিকক্ষণের জন্য কেন, বরাবরের জন্য রাখলেও কোনো অসুবিধা হবে না। টেবিলের উপর রেখে যাও। টেবিলে বইগুলো স্থাপিত করে প্রদোষ প্রস্থান করলে। পিছন থেকে গিরিকা ডাকলে, প্রদোষ, প্রদোষবাবু। দ্বারের কাছ থেকে ফিরে এসে প্রদোষ বললে, কি? অত্যন্ত গম্ভীর মুখে গিরিকা বললে, বই রেখে যাচ্ছ যাও, কিন্তু এ ঘরে নেংটি ইঁদুরের উপদ্রব আছে। প্রদোষ বললে, নেংটি ইঁদুর? না না, একেবারেই। তারপর হঠাৎ খেয়াল হতে আসল কথাটা বুঝতে পেরে প্রদোষের মুখের কথাটা মুখেই রয়ে গেল। মুখ একেবারে টকটকে লাল হয়ে উঠল। গিরিকা হাসতে হাসতে বললে, যাও যাও, তোমার কোনো ভয় নেই। গিরিডি বিবরের নেংটি ইঁদুর তোমার বই কাটবে না, হয়তো একটু ঘাঁটবে। ক্ষণকাল নিঃশব্দে দাঁড়িয়ে থেকে ব্যথিত স্বরে প্রদোষ বললে, গিরিকা, তুমি আমার উপর রাগ করেছ? হাসতে হাসতে গিরিকা বললে, ও মা, তাও কি কখনো করি? পরিচয় পাবার 5 মিনিটের মধ্যে যে অভিধান খুলে নামের মানে বার করে, তার উপর কখনো রাগ হয়? এ সত্যি কথা, একেবারে খাঁটি সত্যি। গিরিকার কিন্তু ভালো মানেও আছে। নেংটি ইঁদুরই গিরিকার সবচেয়ে ভালো মানে।
তুমি এখন যাও, মুখ বড্ড শুকিয়ে গেছে। আর কোনো কথা না বলে প্রদোষ ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। তারপর তড়িৎ বেগে মণিমালার কাছে উপস্থিত হয়ে একেবারে তার বিলম্বিত বেনি টেনে ধরে বললে, স্টুপিড। এই অতর্কিত আক্রমণে কাতর হয়ে মণিমালা আর্তস্বরে বলে উঠল, আহ, লাগছে, ছাড়ো ছাড়ো। আর একটু টান দিয়ে প্রদোষ বললে, ছাড়ি কি ছিঁড়ি দেখাচ্ছি। কেন তুই গিরিকাকে নেংটি দূরের কথা বলেছিস বল? প্রদোষের কথা শুনে মণিমালা হেসে ফেললে, বললে, এরই মধ্যে সে কথা শোনা হয়েছে? বিউনি ছাড়ো বলছি। বেনি ছেড়ে দিয়ে সক্রোধে প্রদোষ বললে, বল। স্মিত মুখে মণিমালা বললে, কথায় কথায়, কিন্তু গিরিকা দিদি তো সে কথায় একটু রাগ করেননি। তর্জন করে প্রদোষ বললে, আর যদি করত? তাহলে তোমার কি ক্ষতি হতো বলো? প্রশ্ন কঠিন, উত্তর দেবার কোনো চেষ্টা না করে বিকৃত স্বরে প্রদোষ মণিমালার প্রশ্নেরই পুনরাবৃত্তি করলে, তাহলে তোমার কি ক্ষতি হতো বলো? প্রদোষের ক্রোধের অভিব্যক্তি দেখে মণিমালা ভুরু কুঁচকে হাসতে লাগল। দেখে প্রদোষের পিত্ত উঠল জ্বলে। মেয়ে মানুষের বিয়ে পাশের কথাও বলেছিস? পরিতাপের ব্যথায় মণিমালার মুখ ম্লান হয়ে গেল। দুঃখার্ত স্বরে বললে, যা, একেবারে ভুলে গেছি। অত্যন্ত কঠোর ভাব প্রকাশ করবার চেষ্টা করে প্রদোষ বললে, খবরদার, ও কথা বলবি নে। ততোধিক তাচ্ছিল্য ভরে মণিমালা বললে, নিশ্চয়ই বলবো। তুমি মেয়ে মানুষের বিদ্যে হয় না বলে নিন্দে করবে, আর আমি বলবো না? তুমি বলো, গিরিকা দিদির কাছে রোজ 1 ঘন্টা করে পড়বে, তাহলে বলবো না। প্রদোষ সরবে আস্ফালন করে উঠল, কখনো পড়ব না। ব্যাটা ছেলে হয়ে মেয়ে মানুষের কাছে পড়ব? তার চেয়ে পড়া ছেড়ে দিয়ে পানের দোকান করে বসবো, সেও ভালো। তাহলে বলে দেব। দিস বলে, আমি ভয় করি নে। বাড়িতে ভদ্রলোক এসেছে। মণিমালা হেসে গড়িয়ে পড়ল, ভদ্রলোক কি ছোটদা, ভদ্র মহিলা। আচ্ছা আচ্ছা, ভদ্র মহিলা। এমন সময় দেখা গেল অদূরে সেই ভদ্রমহিলাই হাসতে হাসতে অগ্রসর হচ্ছেন। আর মুহূর্তমাত্র বিলম্ব না করে ক্রুদ্ধ অথচ চাপা গলায় প্রদোষ বললে, 8 ঘন্টা করে পড়ব, খবরদার ও কথা বলিস নে। জব্দ। মণিমালার প্রতি একটা ক্রুদ্ধ কটাক্ষ নিক্ষেপ করে প্রদোষ সরে পড়ল। মাসখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় মন্দাকিনী তার স্বামীকে হাসতে হাসতে বলছিলেন, হ্যাঁ গা, তোমার ছেলে যে গিরিকাকে নিয়ে খেপে উঠল, এ কি ব্যাপার বলো দেখি? প্রেম নয় তো? গড়গড়ায় একটা লম্বা টান দিয়ে গোষ্ঠবিহারী বললেন, কি বলো তার ঠিক নেই। গিরিকা হলো পদর চেয়ে 3 বছরের বড়। একটু হেসে মন্দাকিনী বললেন, হলেই বা, এ কি তোমার তোলবাটখারা? বয়সের হিসেবে এর হিসেব সবসময় চলে না। নলটা মুখ থেকে খুলে নিয়ে গোষ্ঠবিহারী বললেন, বেগতিক দেখো তো, মেয়েটাকে না হয় ছাড়িয়ে দাও। এটা কিন্তু অন্তরের কথা নয়। মন্দাকিনী বললেন, ও কথা মুখে আনলে তোমার ছেলে মেয়ে দুজনে খাওয়া দাওয়া ছেড়ে দেবে। তাছাড়া মেয়েটা সত্যিই ভালো। ও যে মেয়ে তাই সয়, অন্য মেয়ে হলে পদর সেবা যত্নের পীড়নে চাকরি ছাড়ত। তাছাড়া এই 1 মাসে মনির যা উন্নতিটা করিয়েছে তা যদি দেখতে। স্বামী স্ত্রীতে যখন এইরূপ আলোচনা চলছিল, তখন গিরিকার ঘরে প্রদোষ ঐকান্তিক আগ্রহে গিরিকাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা গিরিকা, তুমি সর্বদা অত কি ভাবো? স্মিত মুখে গিরিকা বললে, এমনি, যাতা। যাতা? মিছিমিছি ভাবো? না, সত্যি সত্যি ভাবি। ব্যগ্র হয়ে প্রদোষ বললে, না, সে কথা বলছি নে। কিছু নিয়ে ভাবো কি না তাই জিজ্ঞাসা করছি। কখনো কিছু নিয়ে ভাবি,
কখনো বা কিছু দিয়ে ভাবি। সবিষয়ে প্রদোষ জিজ্ঞাসা করলে, দিয়ে ভাবা আবার কি? গিরিকা হেসে বললে, নিয়ে ভাবার উল্টো। একটু চুপ করে থেকে প্রদোষ বললে, তোমার সব কথা আমি বুঝতে পারিনি গিরিকা। তার মানে আমার সব কথা বোঝাবার ক্ষমতা নেই, কিংবা আমার সব কথা বোঝবার ক্ষমতা নেই। গিরিকা হেসে বললে, তাও হতে পারে। আচ্ছা গিরিকা, তোমার কিছু খেতে ইচ্ছে হয়? হ্যাঁ, হয়। অধীর ঔৎসুক্যে প্রদোষ জিজ্ঞাসা করলে, হয়? কি খেতে ইচ্ছে হয়? কোনো একটা ভালো হোমিওপ্যাথিক ওষুধ, নাক্স ভমিকা 200 কিংবা ডালকামারা 30, এই রকম একটা কিছু। সভয়ে প্রদোষ জিজ্ঞাসা করলে, তোমার কোনো অসুখ আছে নাকি? আছে বই কি। ব্যগ্র হয়ে প্রদোষ জিজ্ঞাসা করলে, কি অসুখ? শরীরের না মনের? খানিকটা শরীরের, খানিকটা মনের। ভ্রু কুঞ্চিত করে প্রদোষ জিজ্ঞাসা করলে, সে আবার কি রকম? গিরিকা হেসে বললে, মনের জন্য খানিকটা শরীরের, আর শরীরের জন্য খানিকটা মনের। তাতে কষ্ট কীরকম হয়? কখনো পেট জ্বালা করে, কখনো বুক জ্বালা করে। খানিকটা চুপ করে থেকে প্রদোষ বললে, আচ্ছা, তোমার একলা থাকতে ভালো লাগে না লোকজন থাকলে ভালো লাগে? গিরিকা বললে, কোনো কোনো লোক থাকার চেয়ে একলা থাকতে ভালো লাগে, আবার একলা থাকার চেয়ে কোনো কোনো লোক থাকলে ভালো লাগে। প্রদোষ দেখলে কথার এ মোড়ে আর বেশি দূর অগ্রসর হওয়া নিরাপদ নয়। জিজ্ঞাসা করলে, আচ্ছা, কথা কইতে ভালো লাগে না চুপ করে থাকতে ভালো লাগে? গিরিকা হেসে বললে, রোগের লক্ষণ নির্ণয় করছো নাকি প্রদোষ? কারুর কারুর সঙ্গে কথা কওয়ার চেয়ে চুপ করে থাকতে ভালো লাগে, আবার চুপ করে থাকার চেয়ে কারুর কারুর সঙ্গে কথা কইতে ভালো লাগে। এ মোড়ও নিরাপদ নয়। একবার ভারী ইচ্ছা হলো জিজ্ঞাসা করে, সে কোন শ্রেণীর মধ্যে পড়ে, কিন্তু সাহস হলো না। উঠে পড়ে বললে, চললুম গিরিকা। প্রদোষের মনের কথা বুঝতে পেরে গিরিকা হাসি মুখে বললে, এরই মধ্যে চললে? আমি তো বলিনি প্রদোষ, তুমি থাকলে বা তুমি কথা কইলে আমার ভালো লাগে না। অপ্রতিভ হয়ে প্রদোষ বললে, না না, সেজন্য নয়, এমনি। তারপর সাহস পেয়ে জিজ্ঞাসা করলে, আচ্ছা গিরিকা, আমি কোন দলের? আমি থাকলে, আমি কথা কইলে তোমার ভালো লাগে না ভালো লাগে না? স্নিগ্ধ কণ্ঠে গিরিকা বললে, তুমি একেবারে ভিন্ন দলের প্রদোষ। তুমি থাকলে মনে হয় কখন যাবে, আবার গেলে মনে হয় কখন আসবে। তুমি কথা কইলে মনে হয় কখন থামবে, আবার থামলে মনে হয় কখন কথা কইবে। এই গোলমেলে কথার অর্থ নিরূপণের জন্য 1 মিনিট নির্নিমেষে তাকিয়ে থেকে বিমূঢ়ভাবে প্রদোষ বললে, এরকম কেন মনে হয়? গিরিকা হেসে বললে, বোধহয় মনের কোনো রকম ব্যাধির জন্য। এ সারে কি করলে? হয়তো 1 ডোজ ডালকামারা খেলে। পরদিন বেলা 12টার সময় একজন বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার এসে উপস্থিত। ইনি গোষ্ঠবিহারীর গৃহচিকিৎসক। গোষ্ঠবিহারী আপিসে, প্রদোষ মণিমালা স্কুলে। বাড়িতে কেবল মন্দাকিনী আর গিরিকা। কারো সর্দি মাথা ধরা পর্যন্ত নেই। কাকে দেখবার জন্যে ডাক্তার এসেছেন মন্দাকিনী জিজ্ঞেস করে পাঠালেন। উত্তর এলো গিরিকাকে। চক্ষু কপালে তুলে গিরিকা বললে, দেখো দেখি মা, প্রদোষের একই কাণ্ড। ঠাট্টা করে কাল কি বলেছিলাম, একবারে ডাক্তারকে খবর দিয়ে হাজির। সহাস্য মুখে মন্দাকিনী বললেন, তোমার কোনো অসুখ টসুখ আছে নাকি?
কিচ্ছু না, চমৎকার আছি। মন্দাকিনী হাসতে লাগলেন, বললেন, "হুঁ, ওর কাণ্ডই ওই রকম। যা হোক, ডাক্তার যখন বাড়িতে এসেছেন একবার দেখাও।" ত্রস্তভাবে গিরিকা বললে, সে কি মা, কি দেখাবো?" সহাস্য মুখে মন্দাকিনী বললেন, পেট কামড়ায়, চোঁয়া ঢেকুর ওঠে, এমনই যা হয় কিছু বলো। প্রথমে গিরিকা প্রবলভাবে আপত্তি করলে, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারের সামনে তাকে উপস্থিত হতেই হলো। মন্দাকিনী বললেন, না হলে বড় খারাপ দেখায়। গিরিকার নাড়ি দেখে পেট টিপে ডাক্তার বললেন, একবার জিভটা দেখাও তো মা। রাগে গিরিকার পিত্ত জ্বলে যাচ্ছিল, কিন্তু উপায় কি? জিভ দেখালে। জিভ দেখতে গিয়ে ডাক্তার ঔৎসুক্য ভরে বলে উঠলেন, রোসো রোসো মা, তোমার টনসিল দুটো দেখি। একটু চেঁচিয়ে বললেন, একটা চামচে। অন্তরালে দাঁড়িয়ে মন্দাকিনী যুগপৎ করুণা এবং কৌতুকে মথিত হচ্ছিলেন। একটা চামচে পাঠিয়ে দিলেন। ডাক্তার চামচেটা গিরিকার গলার ভিতর চেপে ধরা মাত্র গিরিকা খক করে কেসে উঠল। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে ডাক্তার জিজ্ঞাসা করলেন, তোমার কি হয় মা? একটু চুপ করে থেকে গিরিকা বললে, পেট কামড়ায়। খাবার আগে না খাবার পরে? খাবার আগে। ওপর পেট না তল পেট? তল পেট। ডান দিক না বাঁ দিক? ডান দিক। এইভাবে আরও অনেকগুলি প্রশ্ন করে ডাক্তার বললেন, আচ্ছা মা, তুমি ডালকা মারার কথা বলেছ কেন? আমি তো ডালকা মারার কোনো লক্ষণ পাচ্ছি নে। ডাক্তারের কথায় গিরিকার মুখ টকটকে লাল হয়ে উঠল। এক মুহূর্ত উত্তরের জন্য অপেক্ষা করে ডাক্তার বললেন, ডালকা মারা এখন থাক, আমি অন্য একটা ওষুধ দিচ্ছি। খেয়ে কেমন থাকো 1 সপ্তাহ পরে খবর দিও, তারপর দরকার হলে আবার ওষুধ দেব। ওষুধের বাক্স খুলে একটা ওষুধ তুলে নিয়ে ডাক্তার বললেন, একবার হাঁ করো তো মা। স্তম্ভিত হয়ে গিরিকা ক্ষণকাল ডাক্তারের দিকে চেয়ে থেকে হাঁ করলে। তার জিভের উপর ডাক্তার কয়েক ফোঁটা ওষুধ ফেলে দিলেন। গিরিকার চক্ষু সজল হয়ে উঠল। তা সে ওষুধের ঝাঁঝে কি ক্রোধের ঝাঁঝে বলা কঠিন। স্কুল থেকে এসেই প্রদোষ গিরিকার ঘরে উপস্থিত হল। টেবিলের উপর ঝুঁকে গিরিকা একটা বই পড়ছিল। পিছন থেকে প্রদোষ জিজ্ঞাসা করলে, ডাক্তার দেখে কি বললেন গিরিকা? ফিরে তাকিয়ে গিরিকা তর্জন করে উঠল, যাও যাও প্রদোষ, তুমি ভারী ছেলে মানুষ। কে তোমাকে বলেছিল ডাক্তার ডাকতে? কেউ বলেনি, আমি নিজেই ডেকেছিলাম। ডাক্তার কি করলেন বলো না? ডালকা মারাই দিলেন। ঠিক তেমনইভাবে গিরিকা তর্জন করে বললে, আরে রেখে দাও তোমার ডালকা মারা। কোথা থেকে এক মানুষ মারা ডাক্তার এনেছিলে, আধ শিশি স্পিরিট জিবে ঢেলে দিলে, দম আটকে মরি আর কি। দুবার তাড়না খেয়ে প্রদোষের চোখ ছলছলিয়ে এলো। দুঃখিত স্বরে বললে, আমি বুঝতে পারিনি, আমাকে মাপ করো গিরিকা। গিরিকার চোখের কোণে হাসি উছলে উঠল। বললে, মাপ করব কেন প্রদোষ? তোমার ডাক্তারের ওষুধ ভালো, এরই মধ্যে উপকার পেয়েছি। সমস্ত দিন খালি মনে হয়েছে কখন তুমি আসবে, আর এখন একটুও মনে হচ্ছে না কখন তুমি যাবে। তাছাড়া মনে হচ্ছে আজ সমস্ত সন্ধেটা তোমার সঙ্গে গল্প করে কাটাবো। সত্যি? একেবারে। আচ্ছা, আধ ঘন্টার মধ্যে আসছি বলে উৎফুল্ল মুখে প্রদোষ প্রস্থান করলে। এমনইভাবে একটি অপরূপ ছন্দের মধ্য দিয়ে এ দুটি প্রাণীর নিত্যকার জীবন প্রবাহিত হয়ে চলল। মন্দাকিনী মাঝে মাঝে বলেন, কিছু বুঝি নে বাপু, শেষকালে একটা কিছু গোলমাল না ঘটে। গোষ্ঠবিহারী বলেন, ওগো না না, তাও কখনো হয়? গিরিকার চেয়ে বয়সে 3 বছরের ছোট। মাস 4-5 পরে একদিন হঠাৎ হায়দ্রাবাদ থেকে একেবারে
দুখানি চিঠি এসে হাজির। একখানা গোষ্ঠবিহারীর নামে গিরিকার জ্যাঠামশায়ের, অপরখানা গিরিকার নামে গিরিকার জ্যাঠাইমার। উভয় পত্রের মর্ম গিরিকার সমস্ত বিবরণ শুনে হায়দ্রাবাদ কলেজের একটি প্রফেসর বিনাপণে গিরিকাকে জীবনসঙ্গিনী করতে প্রস্তুত। মধ্যে কার্তিক মাস, অঘ্রাণ মাসে বিবাহ। অতএব গোষ্ঠবিহারী যেন অন্তত অঘ্রাণ মাসের প্রথম সপ্তাহে গিরিকাকে হায়দ্রাবাদ পাঠিয়ে দেন। এ কথা শুনে প্রদোষের মুখ শুকিয়ে গেল। সে গিরিকার কাছে উপস্থিত হয়ে তার হাত চেপে ধরে কাতর কণ্ঠে বললে, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না গিরিকা, তোমার যাওয়া হবে না। গিরিকা হাসতে লাগল, বললে, তুমি যদি আমার চেয়ে 3 বছরের ছোট না হতে প্রদোষ, তাহলে আমি না হয় তোমাকে বিয়ে করে তোমার কাছেই থাকতাম, কিন্তু তা তো আর হবার নয়। এমন চমৎকার সম্বন্ধটি হাতছাড়া করে শেষকালে আমার কপালে এমনটি আর যদি না জোটে, তখন? ভ্রুকুঞ্চিত করে প্রদোষ বললে, কিন্তু বিয়ে যে তোমাকে করতেই হবে তার কি মানে আছে? তুমি যদি বিয়ে না করো, এই তোমার গা ছুঁয়ে বলছি গিরিকা, আমিও কখনো বিয়ে করব না। বলে আবার গিরিকার হাত চেপে ধরলে। এবার আর গিরিকা হাসতে পারলে না, তার 2 চক্ষু সজল হয়ে উঠল। স্নিগ্ধ কণ্ঠে বললে, সত্যি প্রদোষ, বিয়ে ছাড়াও যে এত বড় একটা উপায় আছে তা আমার মনেই হয়নি, কিন্তু এতেও অনেক ভাববার কথা আছে। ব্যগ্রভাবে প্রদোষ জিজ্ঞাসা করলে, আবার কি ভাববার কথা? প্রথমত ধরো, মণি তো চিরকালই পড়বে না, আমার খরচপত্র চলবে কি করে? বিস্ময় বিস্ফারিত চোখে প্রদোষ বললে, শোনো কথা, আমি কি চিরকাল পড়ব? আমি উপার্জন করব না? এবার আবার গিরিকার মুখে হাসি দেখা দিলে, বললে, হ্যাঁ, সেও একটা ভাববার কথা বটে। যাক, এখন স্কুলের সময় হয়েছে, স্কুলে যাও, পরে দুজনে মিলে সব কথা ভেবে দেখলেই হবে। পরদিন অতি প্রত্যুষে গিরিকার দ্বারে আঘাত পড়ল। গিরিকা, গিরিকা! ঘুম ভেঙে তাড়াতাড়ি দোর খুলে গিরিকা দেখলে উৎফুল্ল মুখে প্রদোষ দাঁড়িয়ে। বিস্মিত হয়ে গিরিকা বললে, কি প্রদোষ, এত সকালে ব্যাপার কি বলো দেখি? সহাস্য মুখে প্রদোষ বললে, সমস্ত রাত্রে 5 মিনিটও কি ঘুমিয়েছি? খালি ভেবেছি, কিন্তু অবশেষে হয়েছে গিরিকা, এখন তুমি রাজি হলেই হয়। সবিস্ময়ে গিরিকা বললে, কি হয়েছে, কি হয়? কিছুই তো বুঝতে পারছি না প্রদোষ। এসো, ঘরে এসো। ঘরে গিয়ে প্রদোষ আর গিরিকা মুখোমুখি 2টো চেয়ার অধিকার করে বসল। উষার অনুজ্জ্বল কিরণে সমস্ত ঘরটা মনোরম হয়ে উঠেছিল। প্রদোষ বললে, দাদা দিন 15 পরে 2 মাসের জন্য আসছে, শুনেছ তো? শুনেছি। দাদার সঙ্গে তোমার বিয়ে হলে তোমাকে আমার ছাড়তে হয় না। দাদাকে বিয়ে করতে তুমি রাজি আছো কি না? দাদাকে তোমার পছন্দ হয়? গিরিকা হাসতে লাগল, বললে, পছন্দ হয় না? অমন বর, এমন ঘর, খুব পছন্দ হয়, কিন্তু তোমার দাদার যে আমাকে পছন্দ হবে তার কি মানে আছে? ভ্রু কুঞ্চিত করে প্রদোষ বললে, ইস, তোমাকে দাদার পছন্দ হবে না? এক দৃষ্টে একটুখানি গিরিকার দিকে তাকিয়ে থেকে বললে, পেলে বেঁচে যাবে, আর বলে কি না পছন্দ হবে তার কি মানে আছে? শুনে গিরিকা হাসতে লাগল, বললে, বেশ তো, তোমার বউ না হয়ে বৌদিদি হলেও আমি খুশি হব। তখন তোমাকে প্রদোষ বলে না ডেকে লক্ষণ বলে ডাকব। প্রসন্ন মুখে প্রদোষ বললে, আচ্ছা, তা ডেকো, কিন্তু এ কথা কাউকে এখন বলো না। প্রথম কথা হবে একেবারে দাদার সঙ্গে। হাসি মুখে গিরিকা বললে, আমার বিয়ের কথা আমি কি কাউকে বলতে পারি? কিন্তু তার জন্যে দুঃখ নেই, তুমি নিজেই এখনই সকলকে বলে দেবে। ব্যগ্র কণ্ঠে প্রদোষ বললে,
আমি? দেখো, কক্ষনো না। প্রভাত কলকাতায় পৌঁছবার দিন গিরিকার ঘরে গিয়ে প্রদোষ বললে, দাদাকে আনতে আমরা স্টেশনে যাচ্ছি গিরিকা, তুমি যাবে? হাসি মুখে গিরিকা বললে, তা কখনো যেতে পারি? সম্বন্ধ করছো তার সঙ্গে, লজ্জা করবে যে। একটা স্বচ্ছ সরল হাস্যে প্রদোষের মুখ উদ্ভাসিত হয়ে উঠল। সত্যি? সত্যি? কম ছেলে মানুষ তো নও। গিরিকা হেসে বললে, আমি যে মেয়ে মানুষ প্রদোষ। প্রভাত এসে পৌঁছবার কিছুক্ষণ পরে গিরিকার সঙ্গে তার সাধারণ পরিচয় হয়ে গেল। একসময় গিরিকাকে প্রদোষ চুপি চুপি জিজ্ঞাসা করলে, দাদাকে পছন্দ হয়েছে? খুব। রাজি তো? রাজি। সেদিন গোলমালে কোনো সুবিধে হলো না। পরদিন সকালবেলা সুযোগ মতো প্রভাতের কাছে উপস্থিত হয়ে প্রদোষ বললে, দাদা, একবার গিরিকার ঘরে চলো। বিস্মিত হয়ে প্রভাত বললে, কেন রে? একটা দরকারি কথা আছে। কি কথা? চলো না, সেখানেই শুনবে। প্রদোষের পিছনে পিছনে প্রভাত ঔৎসুক্য ভরে গিরিকার ঘরে গিয়ে উপস্থিত হল। গিরিকা তখন তার এসরাজটি নিয়ে ধীরে ধীরে ভৈরবীর একটা মিঠে টান দিচ্ছিল। ঘরে প্রবেশ করে প্রদোষ বললে, গিরিকা, দাদা এসেছেন। তাড়াতাড়ি এসরাজটি বিছানায় রেখে উঠে দাঁড়িয়ে আরক্ত মুখে গিরিকা বললে, আসুন। একটা চেয়ার এগিয়ে দিয়ে বললে, বসুন। বিমূঢ়ভাবে চেয়ারে উপবেশন করে প্রভাত জিজ্ঞাসা করলে, কি কথা পদ? প্রদোষ বললে, গিরিকার হায়দ্রাবাদে বিয়ের কথা হচ্ছে। মার মুখে তুমি কাল শুনেছ। গিরিকাকে ছেড়ে আমি কিন্তু থাকতে পারবো না দাদা। প্রভাত একবার অপাঙ্গে তাকিয়ে দেখলে গিরিকার সংকুচিত দেহ একটা চেয়ারের মধ্যে মিলিয়ে যাবার উপক্রম করছে। তারপর প্রদোষের দিকে চেয়ে বললে, তা আমাকে কি করতে বলিস? গিরিকাকে বিয়ে করতে বলি। সবিষয়ে প্রভাত বলে উঠল, বলিস কি রে? প্রদোষ বললে, হ্যাঁ তাই বলি। কেন, গিরিকাকে তোমার পছন্দ হয় না নাকি? তারপর গিরিকার দিকে ফিরে গিরিকার অবস্থা দেখে একটু হেসে বললে, গিরিকার লজ্জা হয়েছে। গিরিকা, এদিকে মুখ ফেরাও, দাদা তোমাকে দেখবে। কিন্তু এ অনুরোধেও গিরিকা যেমন ছিল তেমনই মুখ ফিরিয়ে বসে রইল দেখে গিরিকার সম্মুখে উপস্থিত হয়ে প্রদোষের বিস্ময়ের সীমা রইল না। প্রভাতের দিকে চেয়ে সে বললে, দাদা, গিরিকার চোখে জল, গিরিকা কাঁদছে। প্রদোষের কথা শুনে প্রভাত তাড়াতাড়ি চেয়ার ছেড়ে গিরিকার কাছে গিয়ে স্নিগ্ধ কণ্ঠে বললে, গিরিকা, মনে যদি কষ্ট পেয়ে থাকো কিংবা অপমানিত বোধ করে থাকো তাহলে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু তা যদি না হয় তাহলে তাহলে সমস্ত কথাটা শোনবার জন্য প্রদোষের আগ্রহের অন্ত ছিল না। অধীরভাবে বললে, তাহলে কি বলো না? তাহলে যে প্রস্তাব প্রদোষ এখনই করেছে, আমরা দুই ভাইয়ে একান্তভাবে সে বিষয়ে তোমার সম্মতি ভিক্ষা করছি। তুমি কি রাজি আছো গিরিকা? চাপা গলায় ব্যগ্রভাবে প্রদোষ বললে, আছে আছে, আমাকে কালই বলেছে রাজি আছে। তারপর গিরিকার দিকে ঝুঁকে বললে, আচ্ছা, দাদার কাছেও একবার বলো না গিরিকা। আর বলতে যদি লজ্জা করে তাহলে দেখো, আমার দিকে চেয়ে দেখো। আরক্ত মুখে গিরিকা অপাঙ্গে প্রদোষের দিকে দৃষ্টিপাত করলে। নিজের দক্ষিণ হস্ত গিরিকার দিকে প্রসারিত করে দিয়ে প্রদোষ বললে, আমার হাত তুমি ছুলেই আমরা বুঝব তুমি রাজি আছো। ছোঁ ছোঁ ছোঁ। প্রদোষের হাত ধীরে ধীরে গিরিকার হাতের দিকে অগ্রসর হতে লাগল। হঠাৎ একটা কোনো মুহূর্তে দেখা গেল গিরিকার হাত প্রদোষের হাতকে চেপে ধরেছে।
আলগাভাবে নয়, একেবারে সজোরে, বোধহয় কতকটা স্নায়বিক উত্তেজনার বশে। পদ, তোর বৌদিদিকে বল আজকে আমার সুপ্রভাত। বলে প্রভাত ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। এর ঘণ্টা 2 পরে গিরিকার ঘরে প্রবেশ করে প্রদোষ ডাকলে, বৌদিদি। আরক্ত স্মিত মুখে গিরিকা বললে, কি ভাই লক্ষণ? বাবার মা তোমাকে আশীর্বাদ করতে আসছেন। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।